শহরের সকালগুলো যেন সবসময়ই অস্থিরতার প্রতীক। অমিত জানালার বাইরে তাকিয়ে থাকে। ট্রাফিকের শব্দ, হর্নের আওয়াজ, বাসগাড়ির ভিড় আর ধোঁয়ায় ভরা রাস্তা যেন তাকে গিলে খায়। বয়স তার ৩৫, তবুও মনে হয় জীবন তার থেকে দৌড়ে এগিয়ে যাচ্ছে। শোবার ঘর থেকে মিতার ডাকে সে বাস্তবে ফিরে আসে। অমিত, দেরি হয়ে যাচ্ছে, তোমার নাস্তা রেডি। অমিত দ্রুত শেফ শেষ করে এসে টেবিলে বসে। ছেলেটা সোহম তখন স্কুলের ব্যাগ গুছাচ্ছে। বাবা, তুমি কি আজও অফিস থেকে দেরি করে ফিরবে? অমিত মাথা নিচু করে হেসে বলে, চেষ্টা করব তাড়াতাড়ি আসতে, আজকে রাতে তোমার হোমওয়ার্ক দেখে দেব। মিতার দিকে তাকিয়ে আবার একটু চুপ করে থাকে। মিতার চোখে একটা নীরব অভিযোগ সে পড়তে পারে। তুমি মাকে কতদিন ধরে ফোন করনি, মনে আছে? অমিত একটু অস্বস্তি নিয়ে বলে, জানি, ফোন করব, এই প্রজেক্টটা শেষ হলেই যাব। কিন্তু মিতার কথা শেষ হয় না। অমিত, তোমার মা একা থাকে, বাবা তো বহু বছর আগেই চলে গেছেন, অন্তত মাসে একবার দেখা করা উচিত। তোমার অফিসের কাজের ফাঁকে কি একবারও মনে পড়ে না? অমিতের বুকের ভেতরটা হঠাৎই কেঁপে ওঠে। সে জানি মিতা ঠিক বলছে। মায়ের মুখটা অনেকদিন তার চোখে ভেসে ওঠে না। তার শৈশবের কথা মনে পড়ে, কিভাবে মা সারাদিন মাঠে কাজ করে তাকে বড় করেছে, রাত জেগে পড়াশোনা করিয়েছে, শীতের রাতে নিজের চাদর দিয়ে তাকে ঢেকেছে। তবু শহরের ব্যস্ততা যেন সব স্মৃতি ঢেকে দিয়েছে। সে নিজের মনে ভাবে, কতটা স্বার্থপর হয়ে গেছি আমি। কিন্তু এবার সত্যি যাব। কিন্তু প্রতিদিনের মতো আবারও অফিসের ডেডলাইন আর ব্যস্ততা তাকে গ্রাস করে নেয়। অফিসে পৌঁছে অমিত জানতে পারে কোম্পানির সিএসআর উদ্যোগে একটি বৃদ্ধাশ্রমে দুপুরের খাবার বিতরণ করা হবে। ম্যানেজার বলেন, অমিত, এই প্রোগ্রামে তোমাকেও থাকতে হবে। তুমি খুব ভালো স্পিচ দাও, বৃদ্ধদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগবে। এবার আমরা চাই পরিবার সহ অংশগ্রহণ করো। অমিতের মনে একটু সাড়া জাগে। পরিবার সহ? তাহলে মিতাকে আর সোহমকেও নিয়ে যাব? ছেলেটা জীবনের আরেকটা দিক দেখতে শিখুক। বৃদ্ধাশ্রমের নাম স্নেহালয়। এটি শহরের প্রান্তে অবস্থিত। শনিবার দুপুরে তারা রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সোহম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, বাবা, বৃদ্ধাশ্রম কি? অমিত উত্তর দেয়, যেখানে মা বাবারা থাকেন, যাদের ছেলেমেয়েরা সঙ্গে থাকতে পারে না। সোহম আরও অবাক হয়, কিন্তু বাবা, কেন ওরা মায়েদের সঙ্গে থাকে না? অমিতের বুকের ভেতরটা যেন ছ্যাঁকা খায়। কি উত্তর দেবে সে? চুপ করে শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। বৃদ্ধাশ্রমে পৌঁছে তাদের স্বাগত জানান কেয়ারটেকার অনিতা দেবী। পুরনো বড় বাড়ি চুনকাম খসে পড়েছে, চারদিকে পেয়ারা আমের গাছ। বাড়ির ভেতরে একটা অদ্ভুত নীরবতা। বৃদ্ধরা কেউ বারান্দায় বসে চুপচাপ, কেউ আবার লাঠি হাতে আস্তে হাঁটছেন, কয়েকজন মিলিত কণ্ঠে ভজন গাইছেন। মিতা ধীরে বলে, অমিত, দেখো, এদের চোখে কত আশা, মনে হচ্ছে কেউ আসবে, নিজের খোঁজ নেবে। অমিতের বুকটা ভারী হয়ে ওঠে। সে ভাবে, আমার মা যদি এখানে থাকতেন তবে কেমন লাগত। সে জানে না, কয়েক মুহূর্ত পর তার জীবনই পাল্টে যাবে। বৃদ্ধাশ্রমে খাবার বিতরণের কাজ শুরু হয়। মিতা, অমিত এবং সোহম একসঙ্গে বৃদ্ধ বৃদ্ধাদের সামনে গিয়ে প্লেট হাতে দেয়। প্রত্যেকের চোখে যেন কৃতজ্ঞতার ছাপ। কেউ মাথায় হাত রাখছে, কেউ আশীর্বাদ দিচ্ছে। এক বৃদ্ধ ধীরে বললেন, বাবা, ঈশ্বর তোমাদের সুখী করুক। অমিতের বুকটা কেঁপে ওঠে। এরা একসময় কারো বাবা মা ছিলেন, কেউ তাদের পাশে নেই। ঠিক তখনই অমিতের চোখ পড়ে বারান্দার কোণে বসে থাকা এক বৃদ্ধার দিকে। সাদা শাড়ি, চুলে পাক ধরা, চোখ দুটো কেমন যেন ভেজা। কিন্তু সেই চোখে কিছু একটা পরিচিত লাগে। অমিত ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ায়। বৃদ্ধা মৃদু স্বরে ফিসফিস করে, অমিত, তুই? অমিত যেন বজ্রাঘাতে আঘাত পায়। গলা কাঁপতে কাঁপতে বলে, মা, তুমি এখানে? মুহূর্তেই চারপাশের লোক অবাক হয়ে তাকায়। মিতা চোখে জল নিয়ে দৌড়ে আসে। সোহামও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অমিত মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি এখানে কিভাবে এলে মা? আমি তোমার খবরও রাখিনি। আমি কত বড় অপরাধী। সরলা দেবীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তিনি ধীরে বলেন, তোমরা শহরে চলে গেলে আমি একা হয়ে যাই।
গ্রামের মানুষরা প্রথমে খেয়াল রেখেছিল, পরে আর কেউ ছিল না। একসময় গ্রামের পঞ্চায়েতের লোক আমাকে এখানে দিয়ে যায়। ভাবিনি আবার তোমাকে দেখব। অমিত শোপ করে ওঠে। মায়ের হাত ধরে তার শৈশবের স্মৃতিগুলো যেন ঝড়ের মতো মাথায় ভিড় করে। কিভাবে মা তাকে কাঁধে নিয়ে স্কুলে পৌঁছে দিত, রাত জেগে কপালে হাত রেখে জ্বরের সময় সেবা করত, সব ভুলে গিয়েছিল সে। অমিত হাঁটু গেড়ে মায়ের পায়ে হাত রাখে। মা, আমাকে ক্ষমা করো, আমি স্বার্থপর ছিলাম, এতদিন তোমার খোঁজ নিইনি। সরলা দেবী মাথায় হাত রেখে বলেন, না বাবা, ক্ষমা চাইছিস কেন? তুই সুখে থাকিস সেটাই আমার শান্তি। কিন্তু মায়ের বুক তো খালি থাকে, তোর জন্য কাঁদতাম, ভাবতাম একদিন হয়তো আসবি। মিতা চোখের জল মুছতে মুছতে বলে, মা, আমাদের দোষ, আমরা আগে নিয়ে আসতে পারতাম, আমাদের ক্ষমা করো। সোহাম মায়ের কোলে গিয়ে বলে, দিদিমা, তুমি কি আমাদের সঙ্গে যাবে? আমি তোমার সঙ্গে খেলব, গল্প শুনব। সরলার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু চোখে জল। যাব বাবা, যাব, আমি তোকে অনেক গল্প শোনাব। এই দৃশ্য দেখে বৃদ্ধাশ্রমের সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে, কেউ কেউ চোখের জল লুকোয়। অমিত হাঁটু গেড়ে মায়ের পায়ে হাত রাখে। মা, আমাকে ক্ষমা করো, আমি স্বার্থপর ছিলাম, এতদিন তোমার খোঁজ নিইনি। সরলা দেবী মাথায় হাত রেখে বলেন, না বাবা, ক্ষমা চাইছিস কেন? তুই সুখে থাকিস সেটাই আমার শান্তি। কিন্তু মায়ের বুক তো খালি থাকে, তোর জন্য কাঁদতাম, ভাবতাম একদিন হয়তো আসবি। মিতা চোখের জল মুছতে মুছতে বলে, মা, আমাদের দোষ, আমরা আগে নিয়ে আসতে পারতাম, আমাদের ক্ষমা করো। সোহাম মায়ের কোলে গিয়ে বলে, দিদিমা, তুমি কি আমাদের সঙ্গে যাবে? আমি তোমার সঙ্গে খেলব, গল্প শুনব। সরলার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু চোখে জল। যাব বাবা, যাব, আমি তোকে অনেক গল্প শোনাব। এই দৃশ্য দেখে বৃদ্ধাশ্রমের সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে, কেউ কেউ চোখের জল লুকোয়। সরলা ধীরে ধীরে নিজের কষ্টের কথা বলে, তোমার বাবার মৃত্যুর পর আমি একাই ছিলাম। শুরুতে গ্রামের মানুষ সাহায্য করত, কিন্তু বয়স বাড়লে সবাই দূরে সরে গেল। অনেকে বলল, ছেলে শহরের সুখে আছে, মা একা পড়ে আছে। তারপর আমাকে এখানে রেখে গেল। কিন্তু আমার দুঃখ কেবল এই যে তোমার মুখ হাত দেখতে পাইনি। অমিতের চোখে জল থামছিল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল আর কখনো মাকে একা থাকতে দেবে না। খাবার বিতরণ শেষ হলেও অমিতের মন শান্ত হয় না। বৃদ্ধাশ্রমের কেয়ারটেকারের কাছে গিয়ে বলে, আমি মাকে নিয়ে যাচ্ছি, যত খরচ হয়েছে আমি শোধ করব, কিন্তু আমি আর তাকে এখানে রাখতে পারব না। কেয়ারটেকার স্নেহভরে বলে, আমরা চাই বৃদ্ধরা পরিবারের সঙ্গে থাকুক, আপনি তাকে নিয়ে যান। অমিত মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করে, মা, আর কখনো তোমাকে একা রাখব না, তুমি আমাদের সঙ্গে থাকবে যত দিন বাঁচবে। অমিতরা বাড়ি ফিরে মায়ের জন্য আলাদা ঘর সাজায়। সোহম আনন্দে দিদিমার সঙ্গে গল্প করে। মিতা বলে, এবার থেকে আমরা নিয়মিত বৃদ্ধাশ্রমে যাব, অন্যদের সঙ্গেও থাকব, যাতে আর কেউ তোমার মতো একা না থাকে। সরলার চোখে তৃপ্তির জল, আজ আমার জীবন সার্থক। গল্পের শেষে অমিত উপলব্ধি করে, জীবনের সব কিছুর চেয়ে বড় হল সম্পর্ক। অফিস, টাকা, ব্যস্ততা সবই থাকবে, কিন্তু মা বাবার ভালোবাসার কোনো বিকল্প নেই। সে সিদ্ধান্ত নেয় নিয়মিত বৃদ্ধাশ্রমে যাবে, বৃদ্ধদের সাহায্য করবে এবং সমাজে সচেতনতা ছড়াবে।